আমাকে আগে প্যাসেজটা পড়বো না, আমি এই প্যাসেজটা সলভ করতে গেলে আমি আগে সরাসরি চলে যাব প্রশ্নের দিকে। প্রশ্ন কি বলেছে, এই যে প্রদত্ত একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা থেকে আমাকে কি করতে হবে স্যার? এই তালিকা থেকে আমাকে জিনিসটাকে মেলাতে হবে। যেমন হরিদ্বারে কি হয়, এখানে দেখুন হোটেল বিজয়া, পর্যটকের ভিড়, ধ্যানমগ্ন পাহাড়, লক্ষ্মণ ঝুলা, ঋষিকেশ, উত্তরকাশী, পৌড়ি, গাড়োয়াল, এগুলো আমি পড়লাম একবার হালকা ঝলক। এবার আমি এখানে দেখি হরিহরের কোলাহল এবং পর্যটক, আরো কোথাও আছে কিনা না একটু দেখে নেব। হরিদ্বারে কি হয়, কোলাহল হয় এবং পর্যটকের ভিড় হয়, ঋজুদের সকলে পছন্দটা পাহাড়ি নিঃসর্গ। ঠিক আছে, এইগুলো আমি দেখে নিলাম, একটা দিয়ে আশা করি আমার আনসার হয়ে যাবে। হরিদ্বারে কোলাহল এবং পর্যটক আমরা পেলাম। হরিদ্বারে পর্যটকের ভিড়, তার মানে 1-2 সমস্যা আছে স্যার, এখানেও 1-2 আছে, এখানেও 1-2 আছে, আরো খুঁজতে হবে। ঋষিকেশ, উত্তরকাশী বা পৌড়ি, গাড়োয়াল, এখানটার মধ্যে খুঁজতে হবে। হোটেল বিজয়া একটা আছে, হোটেল বিজয়া, ধ্যানমগ্ন পাহাড়, এগুলো কোথায় আছে আমাকে একটু দেখতে হবে এবং একটু আমাকে খুঁজে নিতে হবে, না হলে কিন্তু আমার দ্বারা হবে না। যদি আমি না খুঁজি তাহলে কিন্তু আমি পারবো না। এখানে দেখি হরিদ্বারের কোলাহল, পর্যটকের ভিড়ের মধ্যে একদিনের বেশি থাকতে ইচ্ছা করে না, ঋজুদের সকলেই একটু নির্জনতা পছন্দ করে, আর পাহাড়ি নিঃসর্গটি ওদের বেশি টানে। সেই দিক থেকে চিন্তা করে ঋজুর বাবা মিস্টার চৌধুরী ঋষিকেশে একসাথে কাটাবেন বলে ঠিক করেছেন। ঋষিকেশে হোটেলটি ছিমছাম, দেখুন ঋষিকেশে কিন্তু হোটেল আছে। পৌড়ি গাড়োয়ালের ধ্যানমগ্ন পাহাড়, পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড় আমরা দেখতে পাই। তো পৌড়ি গাড়োয়ালে আমরা ধ্যানমগ্ন পাহাড় পেলাম। পৌড়ি গাড়োয়ালে ধ্যানমগ্ন পাহাড় তো D-3। তো D-3 আমরা এখানে পাচ্ছি, D-3। আর হরিদ্বারে আমরা পেয়েছিলাম পর্যটকের ভিড়, তার মানে A-2। তো A-2 এবং D-3 অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা আছে, উত্তরকাশীতে আমাদের হোটেল বিজয় আছে, আপনারা দেখলে জিনিসটা বুঝে নেবেন। হ্যাঁ, এখানে লেখা আছে প্যাসেজে ক্লিয়ারলি। পত্রে উত্তরকাশী যাওয়ার প্রস্তাবে কে বা কারা খুশি প্রকাশ করলো না? রিবু এবং তার মা দুজনেই, কেবল রিজু, এটা রিজু হবে, কেবল শ্রীমতী চৌধুরী, রিজু এবং রিবু, রিবু আরেকজন ছিল, রিজু আরেকজন, আচ্ছা ঠিক আছে স্যার, রিজু এবং রিবু দুজনে। 137 কি বলেছে? কোথায় আছে? এবার উত্তরকাশী চলে আসুন, সম্ভব হলে কাল সকালে বাসে ঋষিকেশ বা হরিদ্বার থেকে যেসব বাস গঙ্গোত্রী যাচ্ছে সব বাসই উত্তরকাশী হয়ে যায়, 6-7 ঘন্টা সময় লাগবে, সকলেই নিয়ে আসুন। আমি 303 নম্বরে আছি, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে, রাস্তার ওপারে হোটেল বিজয়াতে সাক্ষাতের কারণ জানতে পারেন, চলে আসুন, ভালো লাগবে। এই বলে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটি পড়ে মিস্টার চৌধুরী ভ্রু কুঞ্চিত হলেন, মানে চিন্তা হয়ে গেলেন, ওনার বেশি খুশি লাগলো না। রিজুর মা ছোট ভাই রিবুকে নিয়ে অতি ব্যস্ত ছিলেন, তার মধ্যেই বললেন কি হলো। মিস্টার চৌধুরী চিঠিটা দিলেন তার হাতে, পড়ে 1 মিনিটের জন্য শ্রীমতী চৌধুরী মুখ চিন্তাচ্ছন্ন দেখালো, মানে ওই যে ভ্রমণে যাওয়ার জন্য শ্রীমতী চৌধুরীর মুখে চিন্তা, তার মানে তার যাওয়ার তেমন বেশি ইচ্ছা নাই, মনে খুশি নাই। সে যে ভ্রমণে যাবে তার কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছা নাই? শ্রীমতী চৌধুরীর, যার জন্য তার মুখ চিন্তামগ্ন হয়েছিল বা চিন্তাচ্ছন্ন হয়েছিল। প্যাসেজ থেকে প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে। ভ্রু কুঞ্চিত শব্দটির মাধ্যমে মনের কোন ভাব প্রকাশ? ভ্রু কুঞ্চিত, আমরা যে ভ্রু কুঞ্চিত করি তার মাধ্যমে মনের কোন ভাবটা প্রকাশ পায়? এটা হচ্ছে বিরক্তি ভাব প্রকাশ পায়। কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন শব্দটিতে সন্ধির কোনটা প্রকাশ পেয়েছে? কুয়াশাচ্ছন্ন, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি করব স্যার? কুয়াশা প্লাস আচ্ছন্ন, ঠিক আছে না? কুয়াশা প্লাস আচ্ছন্ন, এখানে দেখুন এখানেও আছে তার মানে প্লাস হয়েছে,
তো এখানে আ প্লাস আ অপশন নাম্বার 1 এ দেওয়া আছে, এটা হবে কারেক্ট আনসার। এই ধরনের সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণ জানতে হবে। এবার দেখুন সাধু চলিত ভাষা থেকে একটা প্রশ্ন এসেছে। সেদিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে এসে বেয়ারা একটা চিঠি দিয়ে গেল। এই বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় রূপান্তর করি তাহলে কি হবে? 140। এখানে দেখুন এসে, এখানে এসে আছে, এই বাক্যে এসে আছে, এই বাক্যে এসে আছে, তার মানে এই 2 নম্বর এবং 3 নম্বর বাক্য হবে না। আর কোথায়? সেই দিন, আচ্ছা সেই দিন তো ঠিক আছে। হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরী এসে বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। সেই দিন হোটেলে ফিরতেই মিস্টার চৌধুরীকে আসিয়া বেয়ারা একটা চিঠি দিয়া গেল। দেখুন এখানে অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4 দুটাই কিন্তু একদম সেম। এখানে অপশন 1 এবং অপশন 4 দুটাই কিন্তু সেম, আমি তো কোনো ব্যতিক্রম দেখছি না। ও ইয়েস, ফিরতেই, ইয়েস ভাই ফিরতেই। দেখুন এই দেখুন খেলা ভাই, চোখে লাগছিল না, এবার লেগেছে ভাই। এখানে ফিরতেই আছে, এখানে ফিরতে আছে, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, ফিরিতেই। দেখুন ভাই চোখে কিন্তু সমস্যা হয়ে যায় মধ্যে মধ্যে, দেখুন কিভাবে কনফিউশন লাগে আপনাদের, তাই না? আমাদেরও লেগে যায়, তাই না ভাই? দেখ আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন এসেছিল? প্রথমবার রিজুরা হরিদ্বার ঋষিকেশ কেন? আমি কিন্তু প্যাসেজটা আগে পড়িনি, ডাইরেক্ট প্রশ্ন নিয়েছি ক্লাস করার জন্য, ঠিক আছে? কোথায় আছে দেখতে হবে। হরিদ্বারে একদিন কাটিয়ে রিজুরা ঋষিকেশ চলে গেল। এবারে প্রথম নয়, তার আগেও তারা ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার সময় ঋষিকেশ গিয়েছিল। ইয়েস স্যার, উপত্যকা নন্দনকানন ইজ দ্য রাইট আনসার। এই দেখুন ফুলের উপত্যকা নন্দনকাননে যাওয়ার পথে তারা ঋষিকেশটা দেখাচ্ছিল। ক্লিয়ার? এবার প্রদত্ত গদ্যাংশটিতে একটি বিশেষ রচনা শৈলী অন্তর্ভুক্ত দেখতে পাওয়া যায়। এটা কি ধরনের রচনা? তো এই যে টোটাল গল্পটা দেখলাম, এই গল্পটা দেখে আমাদের কি মনে হলো? এটা কি ধরনের রচনা? 142, যদি আমরা 142 বলি, এটা একটা পত্র রচনা, কারণ এখানে পত্র রচনার কথা বলা হয়েছে। একটা পত্র দেওয়া হয়েছিল, চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হয়েছিল, এই সবগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। সুতরাং পত্র রচনা একটা উল্লেখযোগ্য। এখানে দেখুন পত্রের কথা ডাইরেক্ট এখানে উল্লেখ করা আছে। এই দেখুন চিঠি পত্র, তাই না? চিঠি লেখা আছে না, বারবার কিন্তু এই চিঠির খবরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণটা চিঠির উপর ডিপেন্ড করছে। এবার এই প্যাসেজটা আমাদের শেষ হলো। এবার একটা পরবর্তী প্যাসেজ আছে, এই প্যাসেজটা দেখব, যার জন্য আমরা একই ধরনের আবার আমরা যাব। কোথায় যাব স্যার? আমরা যাব কোয়েশ্চনে। 143 আমরা একবার দেখে নিই। ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে ভূতাত্ত্বিকদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান কোনটি? ক্যাপিটাল রিফ ন্যাশনাল পার্কে দর্শনীয় স্থান কোনটি? কোথায় আছে? ডাইরেক্ট নিয়ে ডাইরেক্ট খুঁজবো ভাই। এই দেখুন, এছাড়া ভূত্বকের উৎসাহীদের জন্য ওয়াটার পকেট ফোল্ড একটি অবশ্য দর্শনীয় স্থান। ওয়াটার পকেট ফোল্ড, ওয়াটার পকেট ফোল্ড কোথায় আছে? কোথায় আছে? এই দেখুন ওয়াটার পকেট ফোল্ড ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বিবৃতি দুইটা আমাদের পড়তে হবে। 144 নম্বর কি বলেছে দেখি। মরুভূমির ঊষর রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে অস্তগামী সূর্যের রঙের খেলা লেখককে মুগ্ধ করেছিল, নাকি চারিদিকের ঘন জঙ্গল পাহাড়ের ঘেরা অঞ্চলটির সবুজ ঘন নয়ন অবিরাম দৃশ্য এবং অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল? এবার কোনটা হবে কারেক্ট আনসার? কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম পথের দুধারে, কি বিচিত্র তাদের আকার, বিচিত্র তাদের আকার, কি অপূর্ব তার রঙের সমন্বয়। তার মানে তিনি ওই যে রাস্তার দুধারে পাথরের স্তম্ভ দেখলেন, অনেক সময় যেসব জলের ছিটের মতো অদ্ভুত ছবি তৈরি হয়, কিংবা কল্পনা প্রবল মন আকাশে মেঘের চেনা জন্তু জানোয়ারকে খুঁজে পায়, তেমনি রঙিন মরুভূমির পাথরে ফরমেশন হঠাৎ করে
কোনো অপরিচিত অবয়বকে মনে করে দিচ্ছিল। এটাতে তার এই যে জন্তু জানোয়ার, এটাতে কিন্তু তার মানে মুগ্ধ করে নাই। জন্তু জানোয়ারের আকাশের মেঘে ঢাকা জন্তু জানোয়ার দিয়ে তিনি তার যে অবয়বকে মনে করে দিয়েছিল, তার মানে এখানে তিনি একটা মুগ্ধ হন নাই। কিন্তু এখানে দেখুন কি অপূর্ব, কি রঙের সমন্বয়। অপূর্ব মানে কোন সময় বলি, কি সুন্দর বস্তুটা আমরা কখন বলি ভাই? যখন আমরা খুব মুগ্ধ হয়ে যাই, যখন আমাদের খুব ভালো লাগে, তাই না? তো তিনি এই যে কত রকমের পাথরের স্তম্ভ দেখে রাস্তার দুধারে, তার মধ্যেখান দিয়ে যদি সূর্য যাচ্ছে না কি যাচ্ছে পরে দেখবো, তো এইটা দেখে তার অপূর্ব লাগছিল, মুগ্ধ হয়েছিল। কিন্তু এই জন্তু জানোয়ারকে দেখে কিন্তু তার মনে সেরকম মুগ্ধতা লাভ হয়নি। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। রুক্ষ পরিবেশে পাথরের স্তম্ভের ফাঁকে ফাঁকে সূর্যের খেলা লেখকে, সূর্যের রঙের খেলা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু এই নয়নবিরাম দৃশ্য অজস্র জন্তু জানোয়ার লেখককে মুগ্ধ করেছিল না, লেখককে অবয়ব করেছিল। তো তার মানে এটা ভুল। তো এর সত্য বি মিথ্যা। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট্ট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করেন কেন? লেখক কখনো দল বেঁধে তিনি বেরোন না, তিনি দল বেঁধে না বেরিয়ে তিনি একা একা বেরোন। তিনি একা একা কেন বেরোতে যাবেন? কেন হয়? ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে পড়েন। ঠিক আছে, অর্থাৎ যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কখনো গ্রুপ ট্যুর পছন্দ করেন না, তারা গ্রুপ ট্যুর এড়িয়ে চলেন। তারা গ্রুপ ট্যুরে যান না, সবাই মিলেমিশে যান না। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় ট্রাইপড লাগিয়ে অপেক্ষা করতে হয় বিশেষ মুহূর্তের জন্য। নিঃসঙ্গতা এখানে একটা আশীর্বাদ। ম্যাপ বা বাকেট লিস্ট পরবর্তী দেখুন, ছবি তোলার শখ বাড়াবাড়ি রকমের মাথাচাড়া দেওয়ার পর থেকে আমিও ওই দলে নাম লিখিয়েছি। আমি বলতে এখানে এই লেখকের কথা বলা হয়েছিল, তিনি ফটোগ্রাফি পছন্দ করেন যার জন্য তিনি গ্রুপ ট্যুর পছন্দ করেন না। আমাদের তিনজনের ছোট পরিবার ছাড়া দল বেঁধে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, ভেরি ক্লিয়ার। তার মানে তিনি ফটোশ্যুট করতেন বা ফটোগ্রাফি ভালোবাসতেন যার জন্য তিনি গ্রুপ ট্যুর এড়িয়ে চলতেন বা গ্রুপ ট্যুর করতেন না। লেখক দল বেঁধে না বেরিয়ে নিজের ছোট পরিবার নিয়ে বের হওয়া পছন্দ করতেন কেন? যাতে তিনি ইচ্ছা মতো ফটোগ্রাফিতে সময় দিতে পারেন। এটাই তো কারেক্ট আনসার, আর তো নেই। আচ্ছা, নিঃসর্গ শব্দটির অর্থ কি? এবার আমরা অর্থগুলা দেখি। নিঃসর্গ শব্দটির অর্থ কি? কোয়েশ্চেন নাম্বার 146। এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে প্রকৃতি। নিঃসর্গ মানে এখানে প্রকৃতির কথা বলা হচ্ছে। চারিপাশের রং দেখলে চোখ ধাঁধিয়ে যায়, রং কোন কারক? 147। কনসেপ্টের ক্লাসে বারবার বলছি, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্মকারক। চারপাশের কি দেখলে চোখ ধাঁধিয়ে যায়, চারপাশের কি দেখলে কারেক্ট আনসার কি আসবে? রং আসবে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কত রকমের যে পাথরের স্তম্ভ দেখলাম রাস্তার দুধারে, কি তাদের আকার, কি তাদের রঙের সমন্বয়, কি অপূর্ব রঙের সমন্বয়। এই বাক্যটি কি ধরনের? 148। এখানে দেখুন এই যে বাক্যের শেষে এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। আর যে বাক্যে বিস্ময় সূচক চিহ্ন থাকবে এই বাক্যটা হবে বিস্ময় সূচক বাক্য। প্রদত্ত গদ্যাংশটিতে আমরা কি ধরনের প্রাধান্য পেয়েছি? এতক্ষণ যে গল্পটা একটু পড়লাম হালকা হালকা কোয়েশ্চন করার ফাঁকে ফাঁকে, তো আপনারা কি বুঝলেন? এটা একটা রোমাঞ্চকর ঘটনা, এটা একটা অভিযান, এটা একটা ভ্রমণ কাহিনী, না এটা একটা রহস্য? 149। এটা হবে একটা ভ্রমণ ঘটনা, কারণ তিনি বিভিন্ন জায়গায় যেতেন, ফটোগ্রাফি করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই তো কথাই বলা হয়েছে, তাই না? একা একা যেতেন, ছোট পরিবার নিয়ে যেতেন, বিশেষ বড় কোনো গ্রুপ ট্যুরে যেতেন না, তার পরিবারের 2-3 জন নিয়ে তিনি যেতেন সবসময়। তো ভ্রমণ কাহিনী। লেখকের এই ভ্রমণের উদ্দেশ্য কি ছিল? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, নির্জন স্থানে সময় অবসর কাটানো, ফটোগ্রাফি করা, নাকি ট্রেকিং করা? 150। তো আলটিমেটলি আমরা তখন কি দেখলাম ভাই? তার ফটোগ্রাফিতে খুব শখ ছিল যার জন্য তিনি ফটোগ্রাফি করতেই তিনি ভ্রমণে যেতেন, তাই না? এখানে দেখুন ফটোগ্রাফি, দেখুন ফটোগ্রাফি যারা পছন্দ করে তারা বরাবরই গ্রুপ ট্যুর এড়িয়ে যান, মানে তিনি ফটোগ্রাফির জন্যও তিনি এক জায়গায় আরেক জায়গায় তিনি যান, তাই না? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। একটা বহুত বড় একটা প্যাসেজ আমরা পেলাম, অনেক বড় বিশাল। তো এই প্যাসেজটা কি এবার আমরা সলভ করব ভাই। প্রথমেই আমি চলে যাই, আমি প্যাসেজ যখন সলভ করব তখন আমি প্যাসেজ ডাইরেক্ট পড়তে যাব না, অনেক সময় চলে যাবে আমার। প্রথমেই চলে যাই প্রশ্নয়। প্রথম প্রশ্ন দেখে দেখে আমি আনসারে যাব, ঠিক আছে? প্রথমেই ট্রিক হচ্ছে, প্রথমে আমরা কি করব না, প্যাসেজটাকে পড়ব না। প্যাসেজ সলভ করার নাম্বার 1 ট্রিক, প্রথমে আমি প্যাসেজটাকে পড়তে যাব না। পড়লে ভালো হবে, ডোন্ট ওয়ারি, ভালো হবে না তেমন কথা বলছি না, পড়লে খুব ভালো,
কিন্তু আপনি সময় দিয়ে পারবেন না, আপনার টাইম ম্যানেজমেন্ট হবে না। যদি প্যাসেজ পড়তে লাগেন তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা যাই কোয়েশ্চনে, ডাইরেক্ট কোয়েশ্চন টু প্যাসেজে যাব। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন। বাক্যটি সাধু ভাষায় রূপান্তর করলে কি হবে? তো এই প্রশ্নটা আমরা প্যাসেজে যদি সারা দিন রাত 24 ঘন্টা যদি প্যাসেজে খুঁজি তাহলে পাবো না। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে বাংলা ব্যাকরণের যেগুলা প্রশ্ন আসবে, বাংলা গ্রামারের যেগুলা প্রশ্ন আছে, এগুলা কিন্তু আমরা প্যাসেজে কখনো পাবো না। গ্রামারগুলো আমাদের নিজস্ব যে গ্রামারগত যে জ্ঞান আছে, ব্যাকরণিক যে জ্ঞান আমাদের মধ্যে রয়েছে, আমরা যে এতদিন কনসেপ্টগুলো পড়েছি, তো এই কনসেপ্টগুলো থেকে কিন্তু আমাদের এই আনসারগুলো করতে হবে। তো এখানে দেখি আমরা 91 এর কারেক্ট আনসার কি হবে। এখানে আমরা জেনারেলি আমরা জানি সাধু ভাষা চলিত ভাষার ক্ষেত্রে প্রথমত ক্রিয়াপদের পরিবর্তন হয়। তো প্রথমত আমরা ক্রিয়াপদগুলো দেখি। এখানে আছে করতেন। তো যেহেতু প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে এটা করতেন, এটা কিন্তু হবে না। উত্তরে 2 নম্বরে করতেন আছে, মানে এটা হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে বসে। একটু আমরা ট্রিকে সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে বসে, তার মানে অপশন নাম্বার 4 এ দেওয়া আছে। এখানে দেখুন বসে, তার মানে বসে থেকে তো বসে হবে না, এটা বসিয়া হবে। তো 2 নম্বর এবং 4 নম্বর আমরা কাটা গেল। এখানে হচ্ছে করতেন। দেখো আমি কিচ্ছু জানি না, কিন্তু সাধু ভাষা চলিত ভাষা থেকে কি করে আনসার, সাধু ভাষা কি চলিত ভাষা কোনো কিচ্ছু জানি না, আমি ডাইরেক্ট সলভ করছি। এখানে করতেন, তার মানে প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে করতেন হবে না। তো করতেন হবে না মানে অপশন নাম্বার 2 ক্যান্সেল। ক্লিয়ার স্যার? এখানে আরেকটা ক্রিয়াপদ পেয়েছি বসে, তার মানে বসে যখন প্রশ্ন আছে উত্তরে কিন্তু বসে হবে না, উত্তরে বসেটা হবে না, তার মানে অপশন নাম্বার 4টাও কাটা। এখানে করতেন, এখানে করতেন, তো করতেন অপশন নাম্বার 3 তে দেওয়া আছে করতেন। তো এই অপশন নাম্বার 3টাও কিন্তু হলো না। দেখুন অটোমেটিকলি 3টা অপশন কেটে গেল। আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন। এইভাবে যদি আমরা সাধু চলিত ভাষাগুলো সলভ করি তাহলে 100% গ্যারেন্টি আপনার ভুল হবে না এবং আপনি ডাউট থাকবে না আপনার। ক্লিয়ার স্যার? জীবনের শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তো এই প্রশ্নটা সলভ করতে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের প্যাসেজে যেতে হবে। ক্লিয়ার স্যার? আমরা অপশনগুলো একবার দেখি। কি বলেছে জীবনের, প্রশ্নটা খুব ভালো করে, প্রশ্নের কিওয়ার্ডগুলো ভালো করে দেখব। আমি বুঝাচ্ছি তাই একটু সময় লাগবে এবং ক্লাসটা দীর্ঘ হবে। আমি বারবার বলি প্রত্যেকটা ক্লাস, আমার ক্লাস কিন্তু দীর্ঘ হয়, কারণ আমি একদম ডিপলি অ্যানালাইজ করি আপনাদের সঙ্গে। এবার ঝুট করে 91 এর আনসার 1, 92 আনসার 2, 93 আনসার 3, এই ধরনের আমার কোনো অভ্যাস নাই এবং আমি এই ধরনের কোনো কাজ করি না। একটাই ক্লাস করব, কিন্তু আপনাদেরকে ভালো করে একটু ডিপলি বুঝে বা বুঝাবার চেষ্টা করব। এতে সময় যাক, আমরা বুঝতে গেলে একটু সময় দিতে হবে ভাই। তো দেখি কোয়েশ্চেন নাম্বার 92, প্রশ্নটা একটু ডিপলি আগে পড়ি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন কেন করলেন? অপশনগুলো দেখি। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। গঙ্গা তীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলো কাটাবেন তার জন্য। ধার্মিক স্ত্রী এবং পুত্রবধূর কথা অমান্য করতে না পেরে প্রতিদিন গঙ্গা স্নান করবেন বলে। আচ্ছা, এবার আমরা অপশনে যাই। এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন। এলাহাবাদে তিনি স্থায়ীভাবে বসবাস করলেন। এই ধরনের পয়েন্টটা আমাদের কোথায় আছে আমরা একটু খুঁজবো। যেহেতু আপনাদেরকে আমি কিন্তু আগে খুঁজিনি বা এই প্যাসেজটা, আমি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু ডাইরেক্ট ভিডিও আমি খোঁজার চেষ্টা করছি। এবারে ভিডিও কোনো কাটকুট হবে না, ডাইরেক্ট আমি আপনাদের সামনে আমি এবার খোঁজার চেষ্টা করব। তিনি তার জীবনের শেষ ভাগ তিনি কাটাতে চাইছিলেন, তো তিনি কেন কাটাতে চাইছিলেন এলাহাবাদে? তো এলাহাবাদ তিনি জীবনের শেষ ভাগ তিনি কোথায় রয়েছে আমরা একটু খুঁজাই। এলাহাবাদ কেন, হয়তো হইচই, বাবাজান সরকারি চাকরি রেখেছিলেন। এবারে কোথায় আছে আমরা পাচ্ছি না। এই তার জীবন, এই তার জীবন, দেখুন এই তার জীবন, এই জীবন পেয়েছি, তার মানে এখাও কোথাও না কোথাও হবে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে মধ্য ভারতে, জব্বলপুর, ঝাঁসি, নাগপুর। এর মধ্যে তিনি কাজকর্ম, এর মধ্যে তার কাজকর্ম হয়েছে বেশিরভাগ। ছেলেরা ছড়িয়ে আছে ওইদিকে ওইদিকে, মেয়েটা আছে পুনায়। সুতরাং অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি স্থির করলেন। রাইট, অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি তৈরি করেছিলেন। আমরা আনসারের পথে যাচ্ছি কিন্তু ভাই। জব্বলপুরে বসবাস করবার জন্য সকলে বলেছিল, কিন্তু তিনি রাজি হননি। কারণ কি? চিরকালের কর্মক্ষেত্রে বিশ্রাম হবেন না,
তাছাড়া অগঙ্গার দেশে তিনি মরতে চাই না, গঙ্গার কাছে থাকতে চাই। তিনি যে দেশে গঙ্গা আছে সেই গঙ্গার দেশে তিনি থাকতে চান, গঙ্গা ছাড়া তিনি মরতে চান না। এই অপশনটা কোথায়? এখানে স্নান করার কথা কিন্তু বলা হয় নাই। এখানে বলা হয়েছে যে গঙ্গা তীরবর্তী শহরে জীবনের দিনগুলি তিনি কাটাবেন। এখানে গঙ্গা স্নান শব্দটা কিন্তু আমরা পাইনি। তিনি বলেছিলেন যে গঙ্গাকে ছাড়া আমি থাকতে পারবো না, গঙ্গা তীরবর্তী স্থানে আমি আমার শেষ জীবনটা কাটাতে চাই। তাই কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 2। এবার কোয়েশ্চেন নাম্বার 93 কি বলেছে দেখি। প্রশ্নগুলো এই ধরনের আপনাদের একটু আসবে, একটু দেখে নেব। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি ঘটনাক্রম অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি হবে। অর্থাৎ এখানে 4টা লাইন আছে। এই 4টা লাইন প্যাসেজের যদি আমরা সিকোয়েন্সে যাই তো কোন লাইনটা প্রথমে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা একদম শেষে হবে, এইভাবে অ্যাকর্ডিং টু প্যাসেজ আমাদের সিকোয়েন্স করতে হবে। এবার আমরা হয়তো শেষেরটা মিলাবো নতুবা প্রথমটা মিলাবো। সবগুলা মিলালে সময় নষ্ট হবে স্যার, সবগুলা মিলালে সময় নষ্ট হবে। আমরা হয়তো শেষেরটা মিলাবো কিন্তু প্রথমটা মিলাবো। এবার দেখি শেষে এখানে দুটোই কিন্তু ঘ, তার মানে শেষেরটা মিলালে এবার কাজ আসবে না, কারণ শেষের দুটোই তো সেম। তার মানে দুটোই অপশন হতে পারে, 2 অথবা 4 হতে পারে, শেষেরটা মিলালে কাজ হবে না। এখানে শেষেও দেখুন 2টা ক ক, তার মানে আমাদের ঝামেলা বাড়বে। আমরা কি করব, গ ঘ ক খ, ইয়েস প্রথমটা যদি মিলাই তাহলে হয়ে যাবে, প্রথমটা মিলাবো। তার মানে এখানে 4টা লাইন আছে, 4টা লাইনগুলো ভালো মতো পড়ি। অমিয় মাধব এলাহাবাদে বসে সমস্ত ব্যবসা গুটিয়ে নিলেন। অমিয় মাধব মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে তার ব্যবসা চালাতে লাগলেন। অমিয় মাধব রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। যৌতুকে পাওয়া টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। এই 4টা লাইন থেকে কোন লাইনটা আমাদের প্যাসেজের সবের প্রথমে আছে? ক্লিয়ার? আবার বলি, এই যে 4টা লাইন এখানে দেওয়া আছে, এই 4টা লাইন থেকে কোন লাইনটা প্যাসেজের সবের প্রথমে আছে? তো আমরা আবার প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে একটু ভালো করে দেখি। প্রথম লাইন, এই যে 4টা লাইন পড়লাম। অমিয় মাধব মৃত্যুতে সমস্ত এলাহাবাদ হইচই, স্বাভাবিক মৃত্যু নয়, ইচ্ছা মৃত্যু, কলিযুগ, পার্থিব দিক, পাবলিসিটি, এই ধরনের কোনো কিছু নেই, কন্ট্রাক্টর। এই দেখুন রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। আমরা যে 4টা লাইন পড়েছিলাম এর মধ্যে রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এটা কিন্তু সবের প্রথমে আছে, বাকি লাইনগুলো কিন্তু এখনো পাইনি। তার মানে এটা আমাদের 1 নম্বরে আছে। কিছুদিন রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, এই লাইনটা আমাদের সবের প্রথমে দেওয়া আছে। তো এখানে দেখি রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন, তার মানে এই যে গ নম্বরটা সবের প্রথমে ছিল, তাই না? তো এই দেখুন গটা সবের প্রথমে আছে, বাকি এখানে গ প্রথমে নাই, গ প্রথমে নাই, গ প্রথমে নাই। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো মিলানোর দরকার নেই, যদি মিলাই তাহলে অটোমেটিক আমরা পাবো। তারপরে আমাদের যৌতুক আসবে, তারপর এই অপশন নাম্বার খ আসবে, তারপর সবাই শেষে ব্যবসা গুটানো হবে। এগুলা মিলিয়ে সময় নষ্ট করব না, ডাইরেক্ট অপশন নাম্বার এইভাবে আপনারা ট্রিকের মাধ্যমে আপনারা সলভ করার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক কিছু আপনারা সময় বাঁচাতে পারবেন। নিম্নে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয়? নিচে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয় এটা আমরা বলতে হবে। অমিয় মাধবের চরিত্র বর্ণনার কথা বলা হয়েছে, তো কোনটা প্রযোজ্য নয়? একরুখা, উদার মনোভাবাপন্ন, ব্যবসায়িক দুর্দৃষ্টি সম্পন্ন, না ধর্মভীরু? অমিয় মাধবের চরিত্রের মধ্যে কি নেই? অমিয় মাধবের চরিত্র, ইয়েস, এই দেখুন পেয়ে গেছি। অমিয় মাধব চিরদিনই একরুখা ছিলেন, তো একরুখা তো আছে। ধর্মভীরু বলতে যা বুঝায় তিনি তেমন স্বভাবের নয়, তার মানে তিনি ধর্মভীরু নন। একটা লাইন ক্লিয়ার? দেখুন ভাই, অমিয় মাধব একরুখা ছিলেন ঠিক আছে, মানা যায়, কিন্তু ধর্মভীরু বলতে যা বুঝায় তিনি কিন্তু তেমন স্বভাবের নন, তার মানে তিনি ধর্মভীরু নয়। তো তার যে চরিত্রের মধ্যে ধর্মভীরুটা নেই, কারেক্ট আনসার হবে ধর্মভীরু। বুঝতে পারছেন? তার চরিত্র বর্ণনায় ধর্মভীরুটা নাই, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 95। অমিয় মাধব ব্যবসা শুরু করার পিছনে প্রধান কারণ কি ছিল? তিনি যে ব্যবসা শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল যার কারণে তিনি ব্যবসাটা শুরু করেছিলেন? নববধূর প্ররোচনায় তিনি পড়াশোনা ছেড়ে যাওয়া স্থির করলেন। তারপর হচ্ছে পিতার রেখে যাওয়া টাকা তার ইঞ্জিনিয়ারিং কলেজের বেতনের জন্য যথেষ্ট ছিল না। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনের সরকারি চাকরি পাওয়া যাবে তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তারপর দেখছি পিতার মৃত্যুতে তিনি কপর্দক শূন্য হয়ে পড়েছিলেন।
তো ব্যবসা শুরু করার পিছনে তার মূল কারণ কি ছিল? এটা প্যাসেজ আমাদের খুঁজতে হবে। ব্যবসা তিনি কোথা থেকে শুরু করেছিলেন? এটা ১ম পেইজে নাই, 2nd পেইজে দেখতে পাচ্ছি না। কোথায় আছে? আমি আপনাদের সাথে খুঁজছি স্যার, তাই একটু সময় লাগছে, একটু সাথে থাকুন। উম ঠিক ৫০ বছর বয়সে কোথায় আছে দেখতে পাচ্ছি না, কোথায় আছে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কোথাও না কোথাও তো নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের এখানে থাকবে। ঠিক আছে? তিনি এই দেখুন, তিনি ব্যবসা শুরু করলেন। এখানে তিনি ব্যবসা শুরু করলেন। সেকালে রুড়কি পাস করলে সরকারি চাকরির অভাব হতো না। কিন্তু অতদিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা তার ভালো লাগেনি অমিয় মাধবের। তিনি বলেছিলেন যে সরকারি চাকরি করলে বেতন কম মিলবে। অমিয় মাধব বলেছিলেন যে সরকারি চাকরি করলে কি হবে, বেতন কম পাওয়া যাবে, অর্থাৎ আয়টা কম হবে। এই জন্য তিনি পৈতৃক অর্থ সংসারের জন্য রেখে যৌতুকে টাকাটা নিয়ে ব্যবসায় নেমে পড়েছিলেন। তিনি ব্যবসায় কেন নামলেন? কারণ সরকারি চাকরি যখন পাবেন, সরকারি চাকরির অভাব হতো না, ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি পেয়ে এত কম টাকা লাভ করবেন, এত কম আয় করবেন সরকারি চাকরি দিয়ে, এটা তার পোষাবে না। যার জন্য তিনি ব্যবসা করেছিলেন। তো অ্যাজ পার দিস পজিশন, আমরা কারেক্ট আনসার অপশনে দেখি কোনটা হবে কারেক্ট আনসার। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনে সরকারি চাকরি পাবেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। দ্যাট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে স্যার, নিচের কোন বিবৃতিটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 96। অমিয় মাধব মৃত্যুর দিন পর্যন্ত ব্যবসা চালিয়ে যেতে লাগলেন। পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো তিনি কোনো নিজের মতামত চাপিয়ে দেননি। তিনি ব্যবসার শ্রীবৃদ্ধির আশায় এলাহাবাদে বসবাস শুরু করলেন। পৈতৃক অর্থ নিয়ে ব্যবসা করে অমিয় মাধব মুনাফা করতে পারেননি। এটা কারেক্ট আনসার কি হবে আমরা দেখি। 96। এর মধ্যে ছেলেরা মানুষ হয়ে গিয়েছিল, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। বড় ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিল, মেজো ছেলে উকিল, সেজো ছেলে ব্যবসাদার, ছোটটি সদ্য সরকারি চাকরিতে ঢুকেছে। অর্থাৎ একটি মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে, মিলিটারি ডাক্তার, ভালো অবস্থায়। যাই হোক, তো কথা হচ্ছে এখানে প্রশ্ন কি ছিল যে অমিয় মাধব তার ছেলেদেরকে তার নিজের ইচ্ছা মতো পেশায় নিয়োগ করেননি। যে যার ইচ্ছা মতো, এই দেখুন, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। ঠিক আছে, পেশাগত দিক দিয়ে ছেলে মেয়েদের যার যেটা ইচ্ছা, তিনি নিজে কোনো বোঝা চাপাননি। যার যে ইচ্ছা সেই ইচ্ছায় তারা কি করেছিল, নিজে থেকে কাজ করেছিল। তো অ্যাকর্ডিং টু দিস অপশন কোনটা কারেক্ট আনসার হবে? এই দেখুন, পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো নিজের মতামত চাপিয়ে দেননি। ছেলেরা তাদের নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো তারা তাদের পেশা নির্বাচন করেছিল। এটা কারেক্ট আনসার। যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। এটা কোন শ্রেণীর বাক্য? 97। যখন আমরা কনসেপ্টের ক্লাস বলেছিলাম তখন বলেছিলাম যদি কোনো বাক্যে যখন তখন, যে সে, যা তা, যেমন তেমন এই ধরনের শব্দ যদি থাকে তখন সেগুলা সংযোজক অব্যয় বা যোজক সর্বনাম যদি থাকে তাহলে সেগুলা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য, যেটাকে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম বলা হয়। তো এখানে দেখুন যাতা রয়েছে, যাতা, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। যখন বৃষ্টি আসলো তখন বাইরে যাব, যখন স্কুলে স্যার আসলেন তখনই পড়ার কথা মনে পড়লো, যেমন তুমি ফল কর্ম করেছো তেমন তুমি ফল পাবে। এই যে যেমন তেমন, যখন তখন, যা ইচ্ছা, যা তাই, এই ধরনের সবগুলা যখনই বাক্য থাকবে তখন সে যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য। ক্লিয়ার স্যার? পূজা পার্বণ কোন সমাস? এটা আমরা দেখে নিই। 98 এর প্রশ্ন কি হবে? 98 পূজা পার্বণ, এটা পূজা এবং পার্বণ, এটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? সমাসের ক্লাসও দেওয়া আছে, বাক্যের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো পূজা পার্বণ হয়ে যাবে আমাদের কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ক্লিয়ার? এবার পরিমিত, পরিমিত শব্দটির বিশেষ্য রূপ কোনটি? 99 নম্বর প্রশ্নে কি বলেছে?
পরিমিত শব্দের আমাদের যদি বলি তাহলে এটার আমাদের কারেক্ট আনসার কোনটা হবে আমরা একটু দেখে নেব স্যার কারেক্ট আনসার কি হয়। পরিমেয়, পরিমিতি, পরিমাপ না পরিমার্জিত? তো বিশেষ্য বিশেষণ, এটা কারেক্ট আনসার আমাদের হবে পরিমিতি। তো বিশেষ্য থেকে কি করে বিশেষণ করতে হয় আর বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করতে হয় পদ পরিবর্তনের সহজ পদ্ধতি আমরা দিয়েছি আমাদের চ্যানেলে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন এবং যারা দেখেছেন তারা তো এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই করতে পারছেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি পরিমিতি ইজ দ্য রাইট আনসার। এবার এতক্ষণ আমরা একটা গদ্যাংশ পড়লাম, এবার আমরা পড়বো একটা পদ্যাংশ কিংবা কবিতা অংশ। এবার আমরা একটা কবিতা পড়ব, নিচের কবিতাটুকু পড়তে হবে এবং কারেক্ট আনসার আমাদের দিতে হবে। তো প্রথমে আমরা কবিতাটা পড়ছি না, আমরা আগের মতো আমরা চলে যাব প্যাসেজে। ক্লিয়ার স্যার? পূজায় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। কোয়েশ্চন নাম্বার 100। পুজোয় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, এটাকে যদি আমি কথ্য ভাষায় বলি তাহলে তার সঠিক রূপ কি হবে? এবার দেখুন এখানে প্রশ্নে আছে একটু, একটু তার মানে এখানে একটুটা যেখানে হবে এটা কারেক্ট আনসার হবে না, এটা হচ্ছে কাপড়, তো কাপড় হবে না, যেখানে কাপড় আছে এটা আমি কেটে দিলাম। ঠিক আছে স্যার? এখানে আছে দুঃখ, তো দুঃখ হবে না, অপশন নাম্বার 3 তে দুঃখ আছে, তার মানে অপশন নাম্বার 3টাও কাটলাম। তো এইভাবে তিনটা অপশন যখন কাটলাম তখন আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পুজোয় একটা কাপড় দিতে না পারিনি, পূজায় একটা কাপড় কি ছিল, পুজোয় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। ক্লিয়ার স্যার? বাতাস তুই আমার পুণ্যির গাছ ছুঁয়ে আসিস, প্রকৃতিতে কিসের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে? তো এটা কবিতা একটু পড়ি না হলে বোঝা যাবে না। টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারিনি, উত্তর প্রদেশের ছোড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, আজও কোনো খবর পাইনি জানটা যে কি করে, ঘর দূর ফাঁকা ফাঁকা মা লক্ষ্মী আছে কেমন করে, পূজায় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, লাল পেরে চেয়েছিল কটা টাকার জন্য তোরে, ছেড়ে দিতে হলো বিদেশি বিভুয়ে, বাতাস তুই আমার পুণ্যের গাছ ছুঁয়ে আসিস। অর্থাৎ এখানে একজন ব্যক্তি উনি বলেছেন যে টাকার অভাবে তিনি তার মেয়ের বিয়ে দিতে পারেননি, তার জন্য তিনি উত্তর প্রদেশের একটি ছেলের কাছে তিনি তাকে 500 টাকায় বিক্রি করে দিয়েছেন। এখন এই মেয়েটা কেমন আছে কেমন না তিনি তার কোনো খোঁজ খবর তিনি কোনো কিছু জানেন না, তাই তার মনে অনেক দুঃখ লেগেছে। ঠিক আছে? তো ওই যে মেয়েকে কাছে না পাওয়ার যেটা বেদনা বা আর্তনাদ, তিনি বাতাসকে বলছেন যে বাতাস তুই যা, তুই আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস, আমি তো আর আমার মেয়ের গাটা স্পর্শ করতে পারছি না, আমার মেয়ে কোথায় আছে কি করে আছে আমি তো আর কিছু খবর নিতে পারছি না, তুই গিয়ে আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস। তো এখানে কারেক্ট আনসার হবে কন্যার স্পর্শ পাওয়ার ব্যাকুলতা। ঠিক আছে, বুঝা গেল স্যার? পিতার অসহায় যে করুণ চিত্রটি এখানে ফুটে উঠেছে তার কারণ কি? 102। পতি বিয়োগের পর দ্বিতীয় বিবাহ না করার পশ্চাতাপ, দীর্ঘদিন মেয়ের হাতে রান্না খেতে না পারার দুঃখ, অর্থ অভাবের দরুন বিয়ে দিতে না পেরে মেয়েকে দুর্দশে বিক্রি করার যন্ত্রণা। রাইট অপশন কারেক্ট আনসার 3। এইমাত্র আমরা যে কবিতাটা পড়লাম এতক্ষণে আমরা আনসারটা পেয়ে গেছি যে টাকার অভাব ছিল না, টাকার অভাব ছিল, অভাবের কারণে তিনি মেয়েটার বিয়ে দিতে পারেননি, তিনি 500 টাকায় উত্তরপ্রদেশের একটা ছেলের কাছে তাকে বিক্রি করে দিয়েছেন। তো মেয়েকে দুর্দশে বিক্রি করার যেটা যন্ত্রণা এটাই ছিল পিতার অসহায়তার মূল করুণ চিত্র। 102। এবার দেখি একটা আমাদের অলংকারের একটা প্রশ্ন এসেছে। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে উদ্ধৃতিটিতে কোন অলংকার প্রয়োগ করা হয়েছে? স্ল্যাশ, উপমা, অনুপ্রাস না যমক? হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, এখানে আমার হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রের আকাশের মতো। তো দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা উপমা অলংকার হয়। আমরা অলংকারের ক্লাসে বলেছি যখন দুইটা বিজাতীয় পদার্থের মধ্যে বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে, এখানে হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, আমার যেটা মনের হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রির আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং যখনই এই দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা বুঝাবে তখন সেটা উপমা অলংকার হয়ে যাবে।
বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, এখানে বাড়ন্ত শব্দের অর্থ কি আমরা একটু দেখি। উম, মামুরা মেয়ে গোবর ঝুড়ি নামিয়ে রেখে হেসলে, আসতিস বাবা কি রানবো চাল বাড়ন্ত, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত, বুড়া বয়সে ভগবান আমায় কত দুঃখ দিলে। অর্থাৎ এখানে মেয়েটা বলছে যে বাবা কি রানবো, ঘরে তো চাল প্রায় নাই, ঘরে চাল নাই, তো তাই বলছে যে বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, যেটুকু খুদ ছিল সেইগুলাই তো রাঁধতে হবে, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত। খুদ যেগুলো রান্না হয়েছিল, তুমি খুদ যেগুলো রান্না করেছিল, তো চাল নাই, চালের অভাবে সে কি করেছিল, খুদ রান্না করেছিল, যে সেই ক্ষুধার অভাবের তাড়নায় সেই খুদটুকু তার কাছে অমৃত সম লাগছে। সুতরাং এখানে বাড়ন্তের শব্দের অর্থ হচ্ছে প্রায় শেষ বা নাই, নাই অর্থে ব্যবহৃত হয়েছে, বাড়ন্ত মানে নাই। তো এখানে নাই ধরনের কোনটা অপশন আছে আমরা দেখি। পর্যাপ্ত মানে অনেক আছে, এটা হবে না। একটু জুম আউট করি। আচ্ছা, পর্যাপ্ত মানে অনেক আছে, অপর্যাপ্ত কথা নাই। যথেষ্ট মানে অনেক আছে, এটা হবে না। কারেক্ট আনসার নিঃশেষিত মানে নাই, প্রায় শেষ। বাবা কি রানবো চাল বাড়ন্ত মানে একদম নাই, যা ছিল খুদেই রান্না করেছি, বাস শেষ। কবিতাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? 105, এটা তো আপনারা এতক্ষণে দিয়ে দিয়েছেন। কন্যার মৃত্যুতে পিতার মানসিক চাপ, মৃত্যু হয়েছে কিনা না সেটা আমরা জানি না। কন্যার দূরদেশে বিয়ে দেওয়ায় বিয়ে তিনি দেননি, তিনি কন্যাকে দূরদেশে বিয়ে দিতে পারেনি, তিনি কি করেছেন, বিক্রি করেছেন। পত্নীর মৃত্যুতে আছে, সেরকম কোনো কথা দেখতে পাই না। তো কারেক্ট আনসার দৈন্য দায়ে কন্যা বিক্রি করতে বাধ্য পিতার হাহাকার, তিনি কন্যাকে বিয়ে দেননি, তিনি কন্যাকে 500 টাকায় বিক্রি করেছিলেন, যেটা কবিতায় আমরা দেখেছিলাম। আবার একবার আপনাদের দেখিয়ে দেই, এই দেখুন, টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারেনি মানে বিয়া দিতে পারেননি, উত্তর প্রদেশে চূড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, সে কিনে নিয়ে গেল, অর্থাৎ তিনি বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার? দেখুন প্রথম প্রশ্ন আমাদের কি এসেছিল, প্রথমেই প্যাসেজ থেকে শুরু হয়েছে। তো আমরা প্যাসেজে যাই। তো প্যাসেজে যাওয়ার সময় আমরা আগে কোথায় যাব, আমরা যাব প্রশ্ন উত্তরে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। লাঠির উপর তার গভীর অনীহা, অনীহা শব্দের অর্থ কি? দেখুন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বাংলা ব্যাকরণের অংশ। আমি প্রত্যেকটা ক্লাসে একটি কথা বলি, যে ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা যদি ভাবেন যে আমি প্যাসেজে গিয়ে খুঁজবো, তাহলে কিন্তু নেহাত মানে নির্ঘাত সময় অপচয় করা হবে। প্যাসেজের প্রশ্নগুলো আপনারা কোনো সময় কোনোভাবেই কিন্তু আপনারা পাবেন না। কোথায় পাবেন না স্যার? আপনারা কোথাও কিন্তু প্যাসেজের প্রশ্নগুলো আপনারা এই যে ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা প্যাসেজে পাবেন না। তাই এটা ব্যাকরণের যে সাধারণ জ্ঞান রয়েছে এখান থেকে আপনাকে দিতে হবে। তো অনীহা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, নিষ্প্রিয়তা, আস্থা নাকি ভরসা। তো আস্থা ভরসা একই জিনিস, এখানে কারেক্ট আনসার হবে নিষ্প্রিয়তা। 92। রূপান্তর, রূপান্তর যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কোন ফর্মুলায় হবে? রূপান্তর যদি আমরা করি তাহলে কি হবে দেখুন, রূপ প্লাস অন্তর, তাই তো হবে। তো রূপ মানে কি? রূপ মানে ও, শেষে ও আছে, আর এখানে অন্তরের ও আছে, তার মানে ও প্লাস ও। তো ও প্লাস ও ইজ দ্য রাইট অ্যান্সার। রূপের ও আর অন্তরের ও, এখানে তো নাই। ঠিক আছে। সিজারের চেহারার বর্ণনায় নিচের কোনটি সঠিক? 93। সিজারের চোখের চারিদিক কালো গোল ছিল, সিজারের চেহারা হাড় গুলগুলো ছিল, সিজারের গায়ের রং দুধ সাদা, সিজারের গায়ের রং কালো। 93। সিজার বলতে কে আগে আমরা দেখি। সিজার বলতে কে ছিল? খোকাবাবুর একটা কুকুর ছিল, কুকুরের নাম ছিল সিজার। ঠিক আছে, দেখুন আমরা লাস্টে থেকে যাচ্ছি। নিঃসন্দেহে একটা রাস্তার কুকুর, সেটা হচ্ছে ছোটোবাবুর খোকাবাবুর কুকুর, আর এই কুকুরের নাম ছিল কি? সিজার। এখানে দেখুন এই নেড়ি কুত্তার একটা কালো কালো নাদুস নুদুস বাচ্চা যদৃচ বিচরণে ব্যস্ত। তার মানে এই যে নেড়ি কুত্তাটা ছিল, এই কুত্তাটা কীরকম ছিল? কালো রঙের ছিল। কুত্তাটা কী রঙের ছিল? কালো কালো নাদুস নুদুস বাচ্চা ছিল, তার মানে কালো ছিল, বাচ্চার গায়ের রং কী ছিল? কালো ছিল। তো ক্লিয়ার? তো এখানে কারেক্ট আনসার কী হবে? সিজারের গায়ের রং কালো ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 93। বর্ষার জল পাওয়া ঘাসের
মতো নিধর চিকন। এখানে উপমা অলঙ্কারের কোন অঙ্গটি লুপ্ত? এটা কারেক্ট আনসার হবে উপমেয়। উপমা অলঙ্কার যদি না বুঝে থাকেন তাহলে অলঙ্কার সম্বন্ধে আপনাদের জানতে হবে, অলঙ্কার ক্লাসে দেখে নেবেন। নবেন্দু বিশ্বাস করতেন যে, তিনি কি বিশ্বাস করতেন? সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়, অস্তিত্ব রক্ষার জন্য সহনশীলতা বজায় রাখতে হবে, পৃথিবীর মানুষেরা মৈত্রী ভাবাপন্ন, অধিক স্বাবলম্বী হওয়া ঠিক নয়। এখানে কোনটা হবে কারেক্ট আনসার স্যার? নবেন্দু বিশ্বাস করতেন, পেসিজে যাই, দেখুন এখানে নবেন্দুর কথা প্রথম থেকেই বলা হয়েছে, সংগ্রাম বিনা কোনো কিছু ধরা যাবে না হাতের মুঠোয়। তিনি ক্লিয়ার বলেছেন, কি বলেছেন? যে সংগ্রাম বিনা কোনো কিছু হাতের মুঠোয় ধরা যাবে না। তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে? এই দেখুন, সংগ্রাম ব্যতীত সাফল্য লাভ সম্ভব নয়, এটা নবেন্দু বিশ্বাস করতেন। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। নেপোলিয়নের যে বাণীটা নবেন্দুর কাছে বেদ বাক্যের মতো মূল্যবান, সেটির অর্থ হলো, আগে আমরা দেখে নিই এই বেদ বাক্যটা কি ছিল। অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। নবেন্দুর কাছে এই বাণীটা হীরে জহরতের থেকে অনেক দামি। বাণীটা কি ছিল? যে অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে। তার অর্থ কি? অসম্ভব শব্দটা লেখা আছে, বুকা মানে কি? যারা নির্বুধ আমরা বলতে পারি, ঠিক আছে, যাদের বুদ্ধি নাই। তো অসম্ভব শব্দটা লেখা আছে বুকার অভিধানে বা বুকার ডিকশনারিতে। তো 96-এর কারেক্ট আনসার। এই কথার অর্থটা কি দাঁড়াবে? যে বুদ্ধিমান ব্যক্তির পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, বুদ্ধিমান ব্যক্তির পক্ষে সব কিছু সম্ভব। আর যারা বোকা আছে তারাই বলে যে সব কিছু অসম্ভব অসম্ভব। তো এই জন্য তিনি বলেছেন যে তার এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে বুদ্ধিমান ব্যক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। 97। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নবেন্দু যথেষ্ট শিক্ষিত নয়, কারণ তার ইংরেজি ব্যাকরণে ভুল দেখলেই বোঝা যায়। নবেন্দু পরিশ্রমী, তার সাফল্য দেখলে বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়, শুদ্ধ ইংরেজি শুনলে বোঝা যায়। নবেন্দু যথেষ্ট শৌখিন, তার বাড়িঘর দেখলেই বোঝা যায়। দেখি প্যাসেজে কি বলে আমাদের। ইংলিশ, ইংলিশ আমাদের কিওয়ার্ড ভাই, কোথাও না কোথাও তো ইংলিশ আমাদেরকে মার দেবে। লেখাপড়া তিনি তেমন করে উঠতে পারেননি। ম্যাট্রিকের দরজা গোড়া থেকে ফিরে এসেছে, সেই জন্য পড়াশোনা প্রসঙ্গ এড়িয়ে যায় সযত্নে। তাহলে তার ঘাটতি পূরণের ব্যবস্থা করে ফেলেছে। ছেলে মেয়ে কনি পড়ে লরেটা এবং ছেলে পড়ে টমাসে। উনি তেমন বেশি পড়াশোনা করেননি, তাই পড়াশোনার প্রসঙ্গ ছেড়ে যান। আর তিনি যে পড়েননি সেটা প্রতিকার করছেন কিসের মাধ্যমে? তার মেয়েকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে লরেটায় পড়াচ্ছেন এবং ছেলেকে তিনি পড়াশোনা করাচ্ছেন সেন্ট টমাসে, মানে বড় বড় নামি দামি ইংলিশ স্কুলে তিনি পড়াচ্ছেন। বাড়ির পরিবেশে সাহেবিয়ানার ছাপ, দারবাঙ্গা বিল্ডিংয়ে খাম। নবেন্দু ইংলিশ ভাষায় কম দূরস্থ নয়। তিনি ইংলিশ ভাষায় কিন্তু অনেক কম দূরস্থ নয়, মানে কি ইংলিশ ভাষায় তিনি দুর্দান্তভাবে কথা বলতে পারেন, অনর্গল ইংরেজি বলে যেতে পারে। কোথাও যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা নেহাত গ্রামারের অপরাধ। তো এটা কারেক্ট আনসারটা কি হবে? নবেন্দু যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়, কারণ ইংরেজি তিনি অনর্গলভাবে বলতে পারেন, তার মানে তিনি শিক্ষিত। আবার তিনি ইংরেজি ব্যাকরণও ভুল করেন, ইংরেজি ব্যাকরণ ভুল করেন, তার মানে তিনি যথেষ্ট শিক্ষিত নন। এই নিচের কোনটা সত্যি নয় বলেছে, দেখুন নিচের কোনটা সত্যি নয়। তিনি যথেষ্ট শিক্ষিত, তার ইংরেজি শুনলেই বোঝা যায়। আর তিনি যথেষ্ট শিক্ষিত নয়, সেটা ইংরেজি ব্যাকরণ শুনলেই বোঝা যায়। এই দুটাই কিন্তু ভুল, দুটাই কিন্তু সত্য নয়। নবেন কখনো শিক্ষিত নয়, কারণ তিনি ম্যাট্রিক পাস করেছেন। তিনি কি শিক্ষিত? আমরা কি বলতে পারি উনি শিক্ষিত? নবেন্দু কি শিক্ষিত আমরা বলতে পারি? না, উনি তো শিক্ষিত নয়, কারণ তিনি ম্যাট্রিক ইংরেজি শুদ্ধ বলে দিলেন, তার মানে তিনি শিক্ষিত হয়ে গেলেন না। তার মানে নিচের কোনটা সত্য নয়? অপশন নাম্বার 3 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে,
নিজে বেশি লেখাপড়া করতে না পারায় ঘাটতি পূরণ নবেন্দু কীভাবে করবেন? এই যে আগে বললাম ছেলে মেয়েদের তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছেন। এইমাত্র যে পেলাম আমরা 98। দেখুন অন্য প্রশ্ন পড়তে পড়তে আমরা এই প্রশ্নের কারেক্ট আনসারটাও পেয়ে গেছি। কোয়েশ্চন নাম্বার 99, সাধু ভাষায় রূপান্তর করতে হবে। 99 সাধু ভাষায় কীভাবে রূপান্তর করি? বা এক থাকেন একটু সরে যায়, তার মানে এখানে সরে যায়, এটা হবে না। লেজ নাড়তে নাড়তে, তো এখানে হচ্ছে নাড়তে নাড়তে, তার মানে এটা হবে না। তো আলটিমেটলি অপশন 4 ইজ দ্য রাইট আনসার। একটু সরে যায় থেকে সরিয়ে যায়। আবার নির্ভয় লেজ নাড়তে নাড়তে নয়, নাড়িতে নাড়িতে, এগিয়ে নয় ভাই আগাইয়া আসে। তো অপশন 4 ইজ দ্য রাইট আনসার। তো এই সাধু চলিত কী করে ট্রান্সলেট করতে হয় বা এই প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আমরা অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের ক্লাস অ্যাভেলেবল রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে থাকুন। আমাদের অ্যাপে দেওয়া আছে, সহজগুরু অ্যাপে প্রত্যেকটা টপিক এক্সপ্লেন করা আছে, দেখতে থাকবেন। একটা কবিতা, প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ, প্রথমটা কোন ধরনের উদাহরণ? 100। প্রথমটা হচ্ছে প্রথম। কোয়েশ্চন নাম্বার 100, এটা হচ্ছে একটা পূরণবাচক বিশেষণ। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলাকে আমরা বলি কি? পূরণবাচক বিশেষণ। নিচের কোন খবরটি সত্য নয়? খবরের কাগজে সকালের একটা হিংসাত্মক ঘটনা মনে পড়ে। কি বলেছে? খবরের কাগজে সকালেই একটা হিংসাত্মক বর্ণনা পড়ে কবি আশেপাশের যে কোনো রুক্ষ কর্কশ চেহারার ব্যক্তিকে খুনি বলে মনে করেছিলেন। অন্য মনস্কতার কারণে অপরের কোনো কথায় কটু বলে মনে হচ্ছিল। চায়ের আনন্দ অনুভব করতে পারেননি। মরদেহটিকে দেখে কার মৃতদেহ সেটা তিনি শনাক্ত করতে পেরেছিলেন। এবার অ্যাকর্ডিং টু আমরা পেসেজে যাই। এই দেখুন, চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু কিছুতেই পুরোপুরি শনাক্ত করতে পারছিলাম না। এখানে কি বলেছে? যে তিনি কার মৃতদেহ, কিসে কি হলো, তিনি এখানে শনাক্ত করতে পারছিলেন না, মানে পুরোপুরি তিনি চিনতে পারছিলেন না। আর এখানে বলেছে যে তিনি কার মৃতদেহ সেটা শনাক্ত করতে পেরেছিলেন, তার মানে এটা তো সত্য নয়। আর এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তার মানে অপশন 4 রাইট আনসার। আর কি ভাই? সংবাদপত্রে খুনের ঘটনা পড়ে কবির মানসিক অশান্তি লেগেছিল, শান্তি লেগেছিল। এখানে দেখি, জুতার ভিতর ঢুকে থাকা কাকরের মতো একটা অস্বস্তি সারাদিন সঙ্গ ছাড়ছে না। শুরু হয়েছিল সকাল থেকেই, খবরের কাগজে চোখ রেখে বিস্বাদ হয়ে গিয়েছিল চা। প্রথম পাতায় রঙিন চিত্রে বিকৃত মরদেহ, তার চারপাশে চাপচাক প্রত্যের দাগ, এক পাশে কাত হয়ে আছে, হাতকোনা, মুখ চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল, অর্থাৎ তিনি একটা অস্বস্তিতে ভুগছেন, অর্থাৎ তার মধ্যে একটা অশান্তি কাজ করেছিল, তাই না? আর এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তো এখানে বলেছে তিনি খুব শান্তি অনুভব করেছিলেন। না ভাই, তিনি শান্তি অনুভব করেন নাই, তিনি অশান্তি অনুভব করেছিলেন। তার মানে কোনটা সত্য নয়? এই অপশন নাম্বার 2টা এখানে সত্য নয়। দেখুন প্রশ্নগুলা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। 103, কবিতাটিতে কবির কিরূপ মানসিকতার প্রকাশ ঘটেছে সংবাদপত্রের খবরের প্রকাশিত অনুযায়ী? 103, এখানে একজন নৃশংস হত্যাজনিত ঘটনার প্রভাবে তার মানসিক অস্থিরতা, এখানে তার মানসিক অস্থিরতা দেখা গিয়েছিল না, খুব অশান্তি, এখানে তার খুব অশান্তি দেখা গিয়েছিল। কবিতাটিতে কাকরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছিল? একটু দেখি তো, কাকরের সঙ্গে কিসের তুলনা হয়েছিল? কাকরের মতো একটা অস্বস্তি, তো কাকরের সঙ্গে কার তুলনা? একটা অস্বস্তির তুলনা করা হয়েছিল। তো অপশন নাম্বার অস্বস্তি ইজ দ্য রাইট আনসার। এই দেখুন, অস্বস্তিকর অনুভূতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কবিতাটিতে কাকরের সঙ্গে একটা অস্বস্তিকর অনুভূতির কথা তিনি এখানে তুলে ধরেছেন। বিকৃত মৃতদেহটির মুখ দেখে কবির চেনা চেনা মনে হলো কেন? কারণ এটি তার প্রতিদিনের দেখা সাধারণ মানুষের একজন, তিনি প্রতিদিন দেখেন কিন্তু আজকে হঠাৎ মনে করতে পারছেন না। তো এবারে আমরা দেখব আমাদের একটা কবিতা রয়েছে, কবিতাটা একটু দেখে নিই ঝট করে। এটি কোন জাতীয় কবিতা? কোয়েশ্চন নাম্বার 106 কি বলেছে? ধরা যাক একদিন সমস্ত পুরনো আর জটিল সমস্যার কাটা ওই জুতোর মতো ঠিকমতো বিব্রত করবে না। এটা মোটামুটি এটা গল্পের মতোই লাগছে, তাই না ভাই?
গল্পের মতোই লাগছে, কিন্তু কবিতা কিন্তু একটা গল্পের মতোই লাগছে পড়তে। একুরেট যে ছন্দ অলঙ্কার ভিত্তিক যেটা কবিতা হয় এরকম আমরা পাচ্ছি না। এটা মোটামুটি এটা গদ্যের মতো দেখতে লাগছে, তার মানে দ্যাট ইজ কল গদ্য কবিতা ইজ দ্য রাইট আনসার। ধর্ম সম্পর্কে কবি কি স্বপ্ন দেখেন? অপশন নম্বর 107 কোয়েশ্চেন নম্বর। ধর্ম সম্বন্ধে এখানে দেখুন আছে, ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল। কে বলছেন? এই লাইনটা পড়বো, এই লাইনে আনসার আছে। ধরা যাক একদিন বিশ্বের সব মানুষের ধর্ম এক হয়ে গেল, আর দেখা গেল একটা বিশাল উপাসনা ঘরে বসে স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে এক একজন মানুষ রোজ কুরআন, গ্রন্থ সাহেব, গীতা এবং বাইবেল পড়ছে। আবার ওই অর্থটা কী দাঁড়ালো? যে বিশ্বের সব মানুষ এক হয়ে গেল, আর দেখা গেল যে বিশাল একটা ঘরে সবাই বসলো, বসে কি করলো? স্কুলের পিরিয়ডের মতো ক্লাস ভাগ করে করে এক একজন মানুষ কুরআন, যার যেটা গ্রন্থ সেটা পড়লো। অর্থাৎ উপাসনা ঘর একটাই থাকবে, একটি উপাসনা ঘরে সবাই নিজের নিজের মতো যার ধর্ম, যে যার ধর্মগ্রন্থ পাঠ করতে থাকলো। এটাই তো মুদ্রা কথা। তো এখানে অপশন নাম্বার কি? একই উপাসনা ঘরে বসে তারা একটি ধর্মগ্রন্থ পাঠ করবে, একটা নয় অনেকটা। এখানে গীতা, ভাগবত, কোরআন সবগুলা নাম আছে, একটি নয় সবগুলা। স্কুলে কলেজের ধর্মের ভিত্তিতে পৃথকে পৃথকে ঘরে উপাসনা না, একটা ঘরে উপাসনা হবে, একটা স্কুল ঘরে পিরিয়ডের মতো আলাদা আলাদা করে সবাই পড়বে। অপশন নাম্বার 2 ক্যান্সেল। স্কুল কলেজ সকলে একই ধর্ম পালন করবে এবং যে কোনো একটা ধর্মগ্রন্থ পাঠ করবে না, বা একটা ধর্মগ্রন্থ তো না, এখানে দেখুন ধর্মগ্রন্থ অনেকটা আছে। কী কী আছে? কোরআন আছে, কোরআন গ্রন্থ সাহেব, গীতা, বাইবেল। কোরআনও আছে, গীতাও আছে, বাইবেল আছে। অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষ আলাদা আলাদা করে পড়বে, কিন্তু একই জায়গায় বসে পড়বে। তো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একই উপাসনা ঘরে বসে তারা নিজের নিজের ধর্মগ্রন্থ পাঠ করবে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। 108 নম্বর প্রশ্নে কি বলেছে? কখন পৃথিবীর মানুষের মন হয়ে উঠবে কাব্যিক? পৃথিবীর মানুষের মনটা কখন কাব্যিক হয়ে উঠবে? তো এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে দেখি, সেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণ রেখার দুপাশে সৈন্যরা বসে থাকবে না, প্রত্যেকটি মানুষ সেদিন ঘুমাবার আগে হয়তো একটি কবিতা লিখবে। তো প্রত্যেকটা মানুষ যেদিন ঘুমাবার আগে একটা কবিতা লিখবে, তার মানে মানুষগুলো কাব্যিক হবে। কাব্যিক না হলে সে কি কবিতা লিখবে না? তিনি বলেছেন যে না, প্রত্যেকটা মানুষই ঘুমাবার আগে একটা কবিতা লিখবে, তার মানে মানুষকে কাব্যিক হতে হবে। তো কাব্যিক মানুষ কোন সময় হবে? যেদিন সিয়াচেনের নিয়ন্ত্রণ রেখায় কোনো সৈন্য থাকবে না। সিয়াচেন মানে সীমান্ত বর্ডার, সীমান্তে যেদিন কোনো সৈন্য থাকবে না। তো অপশন নাম্বার এই দেখুন, যখন অপশন নাম্বার 4 কোথায় গেল ভাই? যখন সীমান্তে প্রহরীদের থাকার কোনো প্রয়োজন হবে না, সেদিন সবার মন কাব্যিক হয়ে উঠবে। দেখলেন, আমরা বলি যে কবিতা থেকে প্রশ্ন খুব কঠিন আসে, কিন্তু আসলে আদৌ কঠিন না, কিন্তু একটু বুঝার ব্যাপার আছে। দেখালাম। তারপর দেখি 109, নিচের কোন শব্দ জুটি বিপরীত অর্থ পায়? বিপরীত অর্থ, এটা আমাদেরকে আটকাবে। আপনারা বলুন স্যার। হ্যালো, এই যে আপনি ক্লাস দেখছেন ভাই, আপনাকে বলছি, আমি জুম করে দিয়ে দিচ্ছি। কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান, খুব তাড়াতাড়ি ভাই। ফার্স্ট কারেক্ট আনসার কী হতে পারে? 109। এটা কারেক্ট আনসার হবে আমাদের কি হবে? কোয়েশ্চন নাম্বার 109 কারেক্ট আনসার হবে কি হবে? তাজা। তাজার বিপরীত সুগন্ধ না। ধর্মের বিপরীত উপাসনা না। পুরনোর বিপরীত জটিল না। পুরনো মানে তো নতুন, জটিল মানে সহজ। তার মানে সমস্যার বিপরীত হচ্ছে সমাধান। একে অপরের বিপরীত কোনটা এখানে জিজ্ঞাসা করেছে, সুতরাং সমস্যার সমাধান হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। কোন শব্দগুলি প্রতিটি অর্থই হচ্ছে বিশ্ব? অর্থাৎ বিশ্বর সমার্থক শব্দ আমাদেরকে বলতে হবে। বিশ্বর সমার্থক শব্দ আমাদেরকে বলতে হবে যে বিশ্বর সমার্থক শব্দ কোনগুলা। এখানে গিরি, গিরি মানে হচ্ছে পর্বত, মানে এটা কিন্তু ভাই বিশ্ব নয়, ঠিক আছে না? তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার? 110 ভাবুন তো। অপশন নাম্বার 3, ভুবন, সংসার, জগৎ, পৃথিবী, এই সবগুলা হচ্ছে কি বিশ্বের এক একটা প্রতিশব্দ। কবিতাটির মূল বিষয়বস্তু কি? যদি আমরা দেখি
যে এই কবিতাটির মূল বিষয়বস্তু কি যদি আপনারা দেখেন, তাহলে কারেক্ট আনসার কি দাঁড়াবে? 111। কবি হতাশার অন্ধকারে আলোর আগমন প্রত্যাশা করেছেন। এটা তো এই ধরনের হতাশা, যে পৃথিবী যেদিন সব সৈন্য থেকে সীমান্ত থেকে যেদিন সব সৈন্যরা চলে যাবে, সবাই যেদিন এক ধর্ম হয়ে যাবে, পৃথিবী যখন কোনো ধর্মই থাকবে না, এই ধরনের ব্যাপার বলেছেন। তার মানে তিনি হতাশার অন্ধকারে তিনি আলোর আগমন প্রত্যাশা করেছেন। এবারে কবিতা শেষ, এবারে আমরা একটা গল্প দেখব। এই গদ্যাংশটা দেওয়া আছে, একটা দীর্ঘ গদ্য। আধুনিকতার সেই যুগে মানুষ কিসের অভাব বোধ করে? আধুনিকতার সেই যুগে মানুষ কিসের অভাব বোধ করে? 112। আমরা প্যাসেজটা একটু খুঁজতে লাগবে এবারে, তাই না? আধুনিকতার সেই যুগে মানুষ কিসের অভাব বোধ করে? সমস্তটা কিন্তু আধুনিক যুগ নিয়ে রচিত। আমরা প্যাসেজ একটু খুঁজি ভাই, কোথায় আছে একটু খুঁজতে হবে, না হলে কিন্তু আমরা পাবো না খুব তাড়াতাড়ি। এখানে মানুষ বিব্রত কেবল মন নিয়ে, অর্থাৎ মন নিয়ে এখানে মানুষ খুব বিব্রত, মানসিকভাবে মানুষের শান্তি নেই। আরও কিছু ক্লু পাই কিনা না দেখি তো। সব কিছু আছে কিন্তু মনের দিক দিয়ে তার কোনো শান্তি নেই। এখানে আমরা একটা লাইন আমরা পেয়ে গেলাম। এই দেখুন, এখানে আরেকটা লাইন খুব ক্লিয়ারভাবে দেওয়া আছে, মানুষের মনে কিন্তু সুখ নাই। সব কিছু আছে কিন্তু মানুষের মনে সুখ নাই, অর্থাৎ মানুষ এখানে কিসের অভাব বুঝছে? মানসিক সুখের অভাব। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষ কিসের অভাব? মানুষের মনে শান্তি নেই, ডাইরেক্ট আমরা পেশি দেখতে পাচ্ছি। সুতরাং এখানে মানসিক সুখের অভাব। এবার দেখি বিবৃতিগুলো পড়তে হবে। অতীত এবং ভবিষ্যৎ যুগের নানা রকম ছবি দেখা যায় পাইটোস্কোপের সাহায্যে। যে কোনো একটি ভাষা নির্বাচন করে তাদের কথা শোনা যায় পাসকোপের সাহায্যে। নির্দিষ্ট একটি ভাষাতে পাস্টোস্কোপ কথা বলবে। পাস্টোস্কোপে ফুটে ওঠা চরিত্রগুলি আমাদের জ্ঞাত ভাষায় নিজেই নিজের পরিচয় দিতে থাকে। তো আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পাস্টোস্কোপ নিয়ে। তার মানে এই যে পাস্টোস্কোপটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এখানে দেখুন, নতুন একরকম জিনিস বেরিয়েছে যার নাম হচ্ছে পাস্টোস্কোপ। বাংলায় বলতে হয় অতীত বীক্ষণ। দেওয়ালে প্রকাণ্ড একটা কাচ আর তার চারিদিকে নানা রকম বোতাম ফিট করা। একটা বোতাম টিপে দিলেই সাদা কাচটা উজ্জ্বল হয়ে ওঠে। তারপর তার উপরে ছবি উঠবে নানা রকম অতীত যুগের পাহাড়ের ছবি, নদীর ছবি, সাগরের ছবি, ইজিপ্টের ফারাওদের ছবি, তারপর অনেকদের ছবি, উরের ছবি, ব্যাবলিনের ছবি। যাই হোক, এই ছবির পরিচয় দেবে পাস্টোস্কোপ একটা নিজের বোতাম টিপলে। যে ভাষাতেই শুনতে চায় সেই ভাষাতেই কথা বলবে, অর্থাৎ পাস্টোস্কোপ যে ভাষাতেই যে ভাষাতে শুনতে চায় সেই ভাষাতে কথা বলতে পারে বা কথা বলতে চায়। যে কোনো একটি ভাষা নির্বাচন করে তাদের কথা শোনা যায় পাস্টোস্কোপের মাধ্যমে। এটা তো কারেক্ট, কারণ যে কোনো একটি ভাষা সিলেক্ট করে, যে কোনো একটা ভাষা সিলেক্ট করে আমি, সেখানে বিটা কারেক্ট, মানে বিটা হবে। তো বিটা হবে, তার মানে অপশন নাম্বার 1 হবে না, অপশন নাম্বার 2 হবে না। ঠিক আছে, এবার এটা কারেক্ট। এবার আরেকটা দেখি, নির্দিষ্ট একটি ভাষাতে পাস্টোস্কোপ কথা বলবে না, অনেক ভাষাতে বলে, তার মানে সি তো এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। পাস্টোস্কোপে ফুটে ওঠা চরিত্রগুলি আমাদের জ্ঞাত ভাষায় নিজের পরিচয় করে দেয়। অপশন নাম্বার ডিটা আমরা দেখি, পাস্টোস্কোপে ফুটে ওঠা চরিত্রগুলি আমাদের জ্ঞাত ভাষায় তার নিজেই নিজের পরিচয় দিয়ে দেয়। এই যে এখানে দেখুন, এখানে কত রকমের ছবি আছে, সে ছবির পরিচয় দেবে পাস্টোস্কোপ একটা বোতাম টিপলে, অর্থাৎ বোতাম টিপলে সে তার এই ছবির নিজের পরিচয় নিজে দেয়। তার মানে অপশন নাম্বার ডি কারেক্ট। পাস্টোস্কোপে যেগুলা ছবি আমরা ফুটে উঠে, এগুলা আমরা যদি বটম টিপি, বটম টিপার সঙ্গে সঙ্গে আমাদের তাদের নিজের পরিচয় তারা দিয়ে দেয়। তার মানে অপশন ডি কারেক্ট। তার মানে বি এবং ডি এই দুইটা সঠিক। যে ভাষাতেই শুনতে চায় সে সেই ভাষাতেই কথা বলবে। পাস্টোস্কোপ এটা কোন শ্রেণীর বাক্য? অপশন কোয়েশ্চন নাম্বার 114।
যে সে, যদি কোনো বাক্যে যে সে থাকে, বারবার বলি যে সে, যখন তখন যারা তারা যখনই থাকবে তখন সেটা জটিল বাক্য হবে। নিষ্কাশিত শব্দটিতে সন্ধির কোন সূত্র প্রযোজ্য হচ্ছে? নিষ্কাশিত, এখানে সন্ধি বিচ্ছেদের বেশ কিছু সূত্র আমাদের জানতে হবে। তো অ্যাকর্ডিং টু দিস সূত্র কারেক্ট আনসার আমাদের হবে ক, খ, প, ফর যে কোনো একটি বর্ণ যদি পরপদের প্রথম ধ্বনি নি, আবি, বই হয় তাহলে বিসর্গ স্থানে মর্দান নষ্ট হয়। এখানে যার ফলে আমরা নিষ্কাশিত পেয়েছি। ডিটেলস আপনারা পরবর্তী ক্লাসে আপনারা জানবেন। উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার উপায় নাই, বাক্যটিকে যদি আমরা সাধু ভাষায় পরিণত করি তাহলে কি দাঁড়াবে? একটু জুম করে নেই যাতে আমাদের একটু সুবিধা হবে। সাধু ভাষায় করব, একদম ইজি, 116। আমরা জানি না স্যার কী করে করতে হয়, নো ডাউট। এবার আজকের এই একটা প্রশ্ন ধরে আপনারা শিখে যাবেন। এখানে দেখুন প্রশ্ন হচ্ছে লাফিয়ে, তার মানে এখানে উত্তরে লাফিয়ে আছে, তার মানে অপশন নাম্বার 4 হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে করবার, করবার আছে, তার মানে এই অপশনে আছে করবার, তার মানে এই অপশনটাও কাটবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে থেকে, আবার এই অপশন নাম্বার 2তে আছে থেকে, তার মানে এটাও হবে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এইভাবে প্রশ্ন দেখে দেখে যখন আমরা অপশনগুলো কেটে দেব, আলটিমেটলি আমরা আনসার চলে আসবে। উড়ন্ত বাড়ি হইতে লাফাইয়ে পড়িয়া আত্মহত্যা করিবার উপায় নাই। আর তাকে যদি চলিত ভাষায় লিখতে হয় তাহলে উড়ন্ত বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার, ও করবার থেকে করিবার, পড়ে থেকে পড়িয়া, থেকে হইতে। অন্তরিক্ষে চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো। অন্তরিক্ষে চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো, এখানে অধিকরণ কারক কোনটি? 117। কোথায় কোথায় ঘুরছে? অন্তরিক্ষে ঘুরছে, তার মানে অন্তরিক্ষে ইজ দ্য রাইট আনসার। অধিকরণ কারক কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে অধিকরণ কারক, তার মানে এখানে কারেক্ট আনসার হবে কি? অন্তরিক্ষ। প্রদত্ত গদ্যাংশটির কোন পটভূমিকায় রচিত? এই গদ্যাংশটা কোন পটভূমিকায় রচিত হয়েছে আমরা দেখে নেব। অতি দূর ভবিষ্যতের নিকট ভবিষ্যতের, না অতি নিকট ভবিষ্যৎ, না অতি দূর ভবিষ্যৎ। এটা প্যাসেজটা আপনারা একটু হালকা একবার পড়ে নেবেন। এটা অতি দূর ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যে আজ থেকে কিছুদিন পর এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের একটা মেশিন বার হবে, যে মেশিনের মাধ্যমে সব কিছু হবে ভাই। অতি দূর ভবিষ্যতে এই ধরনের হবে। অন্তরিক্ষে চলন্ত বাড়িতে ঘুরতে ঘুরতে যদি দরজা কি বলেছে? অন্তরিক্ষে চলন্ত বাড়িতে ঘুরতে ঘুরতে যদি মাটিতে নামার ইচ্ছা হয় তখন এ যুগের মানুষ কি করবে? 119 কি করবে? অন্তরিক্ষে চলতে চলতে কোথায় আছে আমরা একটু দেখে নেই, পেসিজে আমাদের যেতে হবে একটু। অন্তরিক্ষে চলন্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরোপ্লেনের মতো, মাটিতে থাকবার জায়গা নাই, শূন্যে ঘুরে বেড়াচ্ছে অনেক। মাটিতে নামবার যখন ইচ্ছা হয় তখন বাড়িটাকে শূন্যে থামিয়ে যন্ত্র যুগে নেমে আসে। মাটিতে নামবার যখন ইচ্ছা হয় তখন বাড়িটাকে শূন্যে থামিয়ে আমরা যন্ত্র যুগে নেমে চলে আসি। যন্ত্র যুগে নেমে চলে আসি কোথায় স্যার? অপশন নাম্বার 2, বাড়িটাকে শূন্যে থামিয়ে আমরা যন্ত্র যুগে নেমে আসি। 120 কোয়েশ্চেন। দুইটা বিবৃতি আমাদের পড়তে হবে। সন্তান উৎপাদনের জন্য যন্ত্রের সাহায্যে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন করা হয়। নাচ, গান, ম্যাজিক ইত্যাদি উন্নত মানের মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ। মানসিক বিনোদনই এখন প্রেমের আকর্ষণ। নাচ, গান, ম্যাজিক দেখানো, আলাপ কুশলতা, অভিনয়, পরিপাটি এগুলো উৎকর্ষ লাভ করে। তার মানে ওই যে নাচ, গান, ম্যাজিক এইগুলোই এখন মানসিক বিনোদন, এইগুলোই হচ্ছে বর্তমানে প্রেমের আকর্ষণ। এটা তো কারেক্ট, কিন্তু এখানে কি বলা হয়েছে দেখুন, জন্মের পরে থেকেই স্ত্রী পুরুষ উভয়কে যন্ত্রের সাহায্যে বন্ধা করে দেওয়া হয়। জন্মের পরেই স্ত্রী পুরুষকে যন্ত্রের সাহায্যে বন্ধাত্বকরণ করা হয় যাতে করে তারা সন্তান প্রসব করতে না পারে। আমরা মোটামুটি টপিকটা বুঝলাম। সন্তান উৎপাদনের জন্য যন্ত্রের সাহায্যে যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন করা হয় না,
এখানে বন্ধ করে দেওয়া হয়, তার মানে বন্ধত্বকরণ করে দেওয়া হয়, মানে যাতে করে তারা ভবিষ্যতে সন্তান সম্বন্ধে জন্ম দিতে না পারে। এই জন্য যৌন আকাঙ্ক্ষা উৎপন্ন নয়, যৌন আকাঙ্ক্ষা একদম নিরাশ করে দেয় ভাই, শেষ কাম খতম ভাই, ঠিক আছে খতম, তার মানে এটা ভুল। আর নাচ গান ম্যাজিক ইত্যাদি উন্নত মানের মানসিক বিনোদনে প্রেমের আকর্ষণ, এটা কারেক্ট। তো এ ভুল আর বি সত্য। তো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারলেন এই সবগুলা প্রশ্ন, ঠিক আছে ক্লিয়ার। পরবর্তী ক্লাসে আমরা আর অন্যান্য কোয়েশ্চন সেট আপনাদের নিয়ে আসবো এবং দেখাবো। প্রত্যেক দিন ক্লাস হবে, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ, জয় হিন্দ।